সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। যদি মারাত্মক কোনো দুর্ঘটনা বা অসুখ বিসুখে অকালে মৃত্যু না হয়, তবে বার্ধক্যজনিত রোগ শোকই মৃত্যুর কারণ হয়ে থাকে। বার্ধক্যের কারণে মানুষ ধীরে ধীরে তার সব অঙ্গ প্রত্যঙ্গের শক্তি হারানোর ফলে রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পেয়ে মানুষের মৃত্যু ঘটে। বার্ধক্যের বয়স সাধারণভাবে ৬০ থেকে ৬৫ বছর ধরা হয়। বাস্তবতা হচ্ছে প্রতিদিন প্রতিক্ষণ সব বয়সী মানুষই তাদের বয়স বেড়ে বার্ধক্যের দিকে পা পা করে এগিয়ে যায়। বয়োবৃদ্ধির 1% রুল, 1% রুল অফ এজিং, সে অনুযায়ী ৩০ বছর বয়স থেকে শুরু করে প্রতি বছর আমাদের প্রতিটি অঙ্গ 1% করে কর্মক্ষমতা হারাতে থাকে। দ্বিতীয়টি হচ্ছে ৫০ বছর বয়স থেকে শুরু করে প্রতি বছর আমাদের 1% করে স্মৃতিশক্তি লোপ পেতে থাকে। আর 65+ বয়স হলে, অর্থাৎ 65 ঊর্ধ্ব বয়সী মানুষের মধ্যে প্রায় 1% মানুষের বিভিন্ন অঙ্গের কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এটাই হচ্ছে বার্ধক্যের বা বয়োবৃদ্ধির 1% রুল। বার্ধক্যে এসে শারীরিক আর অর্থনৈতিক দুর্বলতার কারণে একাকী হয়ে যাওয়ার প্রেক্ষিতে মানুষ নিজেকে গুটিয়ে নিয়ে অনেকটা সমাজচ্যুতির মতো হয়ে বসবাস করে। যে মানুষটি সংসারের সবারই যাবতীয় প্রয়োজন মিটিয়ে সবার প্রিয়জন ছিল, বার্ধক্যে এসে তিনি পরিবার এবং সমাজের কেয়ার ইউনিট বা দয়ামায়ার একটা বিষয় হয়ে দাঁড়ায়। বড় হয়ে ছেলেমেয়েরা তাদের জীবন জীবিকার তাড়নায় যে যার জগতে বিচরণ করে, তারা চলে যায়। আর তারা ছেলেমেয়েরা নানা সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। শারীরিক, মানসিক আর অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাওয়া বৃদ্ধেরা পরনির্ভরশীল হয়ে পড়ে এবং তাদের দেখাশোনার জন্য পরিবার আর সমাজকে নানা রকম ব্যবস্থা গ্রহণ করতে হয়। এটাই সব জীবনের বাস্তবতা। বার্ধক্য আসলে পরিবার এবং সমাজের কাছে তাদের প্রয়োজন ফুরিয়ে যায়। বৃদ্ধেরা একাকী হয়ে যায় আর নিঃসঙ্গতা তাদের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে তাদের আয়ুষ্কাল অনেক কমিয়ে দেয়। বৃদ্ধেরা যেন মরার আগেই মরে যায়, কিন্তু সেটা অনিবার্য নয়। এ বিষয়ে ফ্রাঙ্ক সিনাট্রার গানের কয়েকটি লাইন উল্লেখ করে বলবো। I'm gonna live till I die. I'm gonna laugh instead of cry. মরার আগে বাঁচবো আমি, চলবো আমি ইচ্ছে বলে, কাঁদবো নাকো হাসবো আমি যদ অবধি নিঃশ্বাস চলে। জীবনের এই বাস্তবতার প্রেক্ষাপটে আমার আজকের আলোচনার বিষয় মরার আগ পর্যন্ত বাঁচা, লিভিং টিল ডেথ। বার্ধক্যের মতো মৃত্যু এক অমোঘ নিয়ম, কিন্তু মরার আগে না মরে পরিস্থিতি, পরিবেশ অর্থাৎ বাস্তবতাকে মানিয়ে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকা কিন্তু সম্ভব। কিন্তু দুঃখের বিষয় এই যে, এই পৃথিবীতে শত সহস্র বৃদ্ধ মানুষ সমাজ বিচ্ছিন্ন হয়ে একাকী বসবাস করে থাকে। এ বিষয়ে আমাদের দেশে তেমন বিশ্বাসযোগ্য সমীক্ষা না থাকলেও উন্নত বিশ্বের সমীক্ষা আমাদেরকে একটা ধারণা দিতে পারে। এক সমীক্ষা মতে ইউকেতে ৭৫ বছর ঊর্ধ্ব বয়সী প্রায় ২ মিলিয়ন মানুষ একাকী বসবাস করছে এবং ১ মিলিয়নেরও বেশি মানুষ ১ মাসের বেশি সময় ধরে পরিবার, বন্ধু আর প্রতিবেশীর সাথে তাদের কোনো সাক্ষাৎ হয় না বলেও সে সমীক্ষায় প্রকাশ। আমাদের দেশেও বহু সংখ্যক ৬৫ বা ৭৫ বছর ঊর্ধ্ব মানুষদের একাকী বসবাস করতে হয় এবং মাসের পর মাস আপনজনদের সান্নিধ্য না পাওয়া মানুষও আমাদের দেশে অনেক আছে। তাদের নিয়ে ভাবা দরকার। অন্য কোনো কারণে না হলেও এটা ভেবে যে আপনি নিজেও প্রতিদিন প্রতিক্ষণ পা পা করে সেদিকে এগিয়ে যাচ্ছেন। অনিবার্য সে বাস্তবতার কথা বিবেচনা করে হলেও এই বিষয়টি নিয়ে আমাদের সবারই ভাববার অনেক অবকাশ আছে। শেল সিলভারস্টিনের লেখা দ্য ফোকস ইনসাইড কবিতার কয়েকটি লাইন উদ্ধৃত করা খুব প্রাসঙ্গিক বলে আমি মনে করি। Inside you, boy,
there is an old man sleeping, dreaming, waiting for his chance. Inside you, girl, there is an old lady dozing, waiting to show you a slower dance. অর্থাৎ খোকা খোকু একটু থেমে দুষ্টুমিটা কেলে কমে, চেয়ে দেখো ভিতর পানে, সেটাই এক বৃদ্ধ বসে আপন মনে। বৃদ্ধ বয়সে এসে মানুষ নানা কারণে একাকী হয়ে যায়। তার কিছু সাধারণ কারণ আমি এখন উল্লেখ করব। তার প্রথমটি হচ্ছে বয়সের ভারে দুর্বল হয়ে কর্মচঞ্চল পরিবারে একা হয়ে যাওয়া। বয়সের ভারে নুজ্জ শারীরিক শক্তি সামর্থ্য হারানো পরিবারের বৃদ্ধ মানুষটি, যিনি বাবা বা মা বা দাদা দাদি, তারা কর্ম চাঞ্চল্যে ভরা পরিবারের সবার মধ্যে থেকেও যেন নেই। কারণ পরিবারের অন্যান্য সবার জীবন চলার গতির সাথে, শব্দের সাথে তারা তাল মেলাতে না পেরে নিজেদেরকে গুটিয়ে নেয়। নিজের হাতে গড়া কর্মমুখর রঙ্গমঞ্চে তারা যেন নিঃসঙ্গ নীরব দর্শক হয়ে যায়। এ যেন ইংরেজ কবি স্যামুয়েল টেইলর কলারিজের অ্যানশিয়েন্ট মেরিনারের মতো তৃষ্ণার্ত নাবিকের নীরব আহাজারি। ওয়াটার 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 এভরিওয়্যার, নট এ ড্রপ টু ড্রিঙ্ক। পানির মাঝারে তৃষ্ণায় মরি, একটুও পানি পান করিতে নাহি পারি। বার্ধক্যে এসে একাকী হয়ে যাওয়ার 2 নম্বর কারণটি হচ্ছে বয়স বেশি হওয়ায় শারীরিক সামর্থ্য হারানো। জীবনটা যেন দৌড় প্রতিযোগিতা। রংধনুর 7 রঙের মতো শুধু 7টি রং নয়, বহু রঙে রাঙানো জীবন সবাই ফিনিশ লাইন অতিক্রম করার প্রতিযোগিতায় যেন একেবারে পাগল হয়ে দৌড়াচ্ছে। সে প্রতিযোগিতায় কেউ পিছনে পড়লে সেদিকে খেয়াল করার মতো কোনো ফুসরত জেনে কারো নাই। জীবনের দৌড়ে বৃদ্ধেরা সবার সাথে তাল রাখতে না পেরে নিজেদেরকে আলাদা করে একাকী হয়ে যায় এবং নিঃসঙ্গতায় ভুগতে থাকে। বৃদ্ধদের একাকী হয়ে যাওয়ার 3য় কারণটি হচ্ছে স্বামী বা স্ত্রীর বিয়োগ। মেনে নিচ্ছি জীবনের দৌড়ে এই একজন সহপ্রতিযোগী আজীবন আপনার সাথে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ, তিনি হচ্ছেন স্বামী বা স্ত্রী। কিন্তু নিয়তির পরিহাস হচ্ছে সন্তানেরা সবাই এক এক করে দূরে চলে যাওয়ার পর বাকি দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে একজনকে মৃত্যুর টানে অন্যজনকে ছেড়ে আগে চলে যেতেই হয়, যা প্রতিটি জীবনেই ঘটবে। তখন আপনাকে নিঃসঙ্গ হয়ে একাকী হয়ে যেতেই হবে। একাকী হয়ে যাওয়ার অন্য কারণটি হচ্ছে শারীরিকভাবে অচল হয়ে পড়া। শরীর প্রকৃতই একটা বোঝা। যৌবনে শরীর সচালিত থাকে বলে বোঝাটা ঠিক অনুমান করা যায় না। কিন্তু বয়োবৃদ্ধির 1% রুল, 1% রুল অফ এইজিং, সে অনুযায়ী শরীর যখন সে স্বয়ংক্রিয়তা হারাতে হারাতে শূন্যের কোটার দিকে এগিয়ে যায়, তখন ধীরে ধীরে শরীরটাকে বোঝা বলে অনুভূত হতে থাকে। তারপর একদিন আপনার শরীরকে বহন করতে অন্যের সাহায্যের প্রয়োজন হয়। কিন্তু আপনি অচল হয়েছেন বলে পৃথিবী থেমে থাকে না, আর আপনি চলতে পারছেন না বলে বাকি পৃথিবী থেমে যাওয়া একটা অবাস্তব আর অনাকাঙ্ক্ষিত ঘটনা বটে। না হলে দুনিয়া চলে না। পিছনে পড়লে আপনাকে ফেলে দুনিয়া এগিয়ে যায়। দুনিয়াকে এগিয়ে যেতেই হবে, আর আপনি একাকী হয়ে যাবেন। যে কোনো কারণেই হোক, বার্ধক্যে এসে মানুষের একাকী হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে যায়। ফলে তাদের উপর অসহায়ত্ব ভর করে তারা বিষণ্ণতায় ভোগে। পরিবারের এক সময়কার সব থেকে সামর্থ্য ব্যক্তিটি বয়সের ভারে অকর্মণ্য হয়ে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ার ফলে তার সাহায্যের প্রয়োজন হয়, সেটা শারীরিক বা আর্থিক। মনে রাখতে হবে, জীবনের শেষ সন্ধিক্ষণে এসে সাহায্য চাওয়ার ব্যাপারে তাদের মধ্যে এক ধরনের অভিমান বোধ কাজ করে। বাচ্চারা অসহায়, তাদের সাহায্যের প্রয়োজন হয়, আর সাহায্যের জন্য তারা কেঁদে কেটে সবার দৃষ্টি আকর্ষণ করে সাহায্য প্রার্থনা করে থাকে। বৃদ্ধ বয়সে মানুষ অসহায় হয়েও সাহায্য প্রার্থনা করার জন্য তারাও কাঁদে, কিন্তু নীরবে। তাদের সে কান্নার শব্দ কেউ শুনতে পায় না। তাদের মন অভিমানে ভরা। পরিবার আর সমাজের সব থেকে সমর্থ ব্যক্তিটি, সমর্থ মানুষটি অন্যের জন্যে যে তার সেরাটা বিলিয়ে আর জীবনের এই পর্যায়ে পৌঁছেছে, তার জন্যে সাহায্য চাইতে
একটু অভিমান তো হবেই। তাই তো তারাও কাঁদে, কিন্তু নীরবে, একাকী, আকাশের দিকে তাকিয়ে তারা কাঁদে। হতাশার মতো মানসিক ব্যাধি বার্ধক্যের একটি সাধারণ অবস্থা। বর্তমানে বৃদ্ধ মানুষ বর্ধিত হারে এই ব্যাধিতে ভুগে থাকে। কিন্তু এটা আমাদের বোঝা খুব জরুরি যে বার্ধক্যে এসে হতাশায় ভোগা কিন্তু অনিবার্য নয়। এ বয়সে এসে মাঝে মাঝে অসহায়ত্ব এবং দুঃখবোধ মানুষের মনে ভর করতেই পারে, সেটা সত্য। কিন্তু এই অবস্থা অনেক দিন ধরে যদি চলতে থাকে তাহলে সেটা হতাশার পূর্বাভাস বলে গণ্য করা প্রয়োজন। পরিবারের যুবক সদস্যরা বৃদ্ধদের মধ্যে হতাশার লক্ষণগুলোকে আমলে নিতে চায় না। তারা এটাকে বার্ধক্যের অংশ হিসেবে গণ্য করে সেটা অস্থায়ী বলে পাত্তা দিতে চায় না। কিন্তু মনে রাখতে হবে, বার্ধক্যের সাথে হতাশা হাত ধরাধরি করে আসে না। হতাশা আসার পিছনে কোনো না কোনো কারণ থাকে। তাই পরিবারের বয়স্ক সদস্যদের ভিতর তেমন ভাব পরিলক্ষিত হলে তার কারণ খুঁজে বের করে প্রতিকার করার ব্যবস্থা নিতে হবে। এখন আমি আলোচনা করব বয়স্কদের ভিতর হতাশা আসার সম্ভাব্য কিছু কারণ, কমন রিজনস বিহাইন্ড ডিপ্রেশন ইন দ্য এল্ডারলি। তার প্রথমটি হলো ফিজিক্যাল হেলথ চ্যালেঞ্জেস, শারীরিক সমস্যা। পরিবারের বয়স্ক সদস্যদের বয়স বাড়ার সাথে তাদের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেয়ে তাদের শরীরে নানা ধরনের রোগের প্রকোপ দেখা দেয়। শরীরে নানা রকম ব্যথা বেদনা, শারীরিকভাবে নড়াচড়া করার ক্ষমতা হ্রাস পাওয়ার মতো ঘটনার প্রেক্ষিতে বৃদ্ধদের ভিতর ধীরে ধীরে হতাশা প্রবেশ করতে থাকে। নানা ধরনের রোগ শোক এবং শারীরিক অক্ষমতার কারণে বৃদ্ধ মানুষের মনে পরিবার ও সমাজের মধ্যে নিজেদের অযোগ্য মনে হতে পারে। তাদের মানসিক ভারসাম্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। বৃদ্ধদের ভিতর হতাশা আসার দ্বিতীয় কারণটি হচ্ছে লস অ্যান্ড গ্রিফ, হারানোর শোক। মানুষ বার্ধক্যে পৌঁছানোর প্রক্রিয়ায় জীবনে অনেক মূল্যবান কিছু এবং আপনজন হারানোর মতো তাদের অভিজ্ঞতা থাকে। কারো স্বামী বা স্ত্রী, পরিবারের নিকট সদস্য বা কাছের বন্ধু বান্ধব হারানোর ঘটনার প্রেক্ষিতে বৃদ্ধ বয়সে তার উপর দুঃখ, বেদনা এবং একাকিত্বের বোঝা চেপে বসতে পারে। বাইরে থেকে মনে হতে পারে যে আমাদের বৃদ্ধ বাবা মা এ ধরনের হারানোর বেদনা ভালোভাবে সামাল দিচ্ছে। কিন্তু মনে রাখা জরুরি যে এ ধরনের হারানোর ঘটনায় তারা বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেলে তা তাদের মনে হতাশার সৃষ্টি করতে পারে। বয়স্ক সদস্যের ভিতর হতাশা আসার সম্ভাব্য কারণের তৃতীয় কারণটি হল সোশ্যাল আইসোলেশন, সামাজিক বিচ্ছিন্নতা। সার্বক্ষণিক সামাজিক যোগাযোগ এবং পারিবারিক বন্ধন বৃদ্ধদের বিশেষ করে মানসিক এবং আত্মিকভাবে ভালো থাকতে সহায়তা করে। কিন্তু দুঃখের বিষয় যে অনেক মানুষকে বার্ধক্যে এসে পারিবারিক এবং সামাজিক সম্পর্ক বজায় রাখতে বেশ বেগ পেতে হয়। চাকরি থেকে অবসর, আপন মানুষের মৃত্যু, খারাপ পারিবারিক সম্পর্ক এবং শারীরিক অসুস্থতার মতো ঘটনার প্রেক্ষিতে বার্ধক্য এসে মানুষ সমাজ এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী হয়ে যেতে পারে। এ ধরনের অবস্থায় যে কোনো মানুষের জন্য হতাশায় নিমজ্জিত হওয়া অনিবার্য হয়ে পড়ে। বয়স্কদের ভিতর হতাশা আসার সম্ভাব্য কারণসমূহের চতুর্থটি হল ট্রানজিশন অ্যান্ড লাইফ চেঞ্জেস, জীবনে বড় ধরনের পরিবর্তন। দীর্ঘ কর্মজীবনের পর অবসর গ্রহণ বা বাড়ি বদল করার মতো ঘটনার ফলে স্বাস্থ্যসেবা ব্যবস্থার পরিবর্তন বা নতুন জায়গা এবং বাড়িতে মানিয়ে নিতে বয়স্কদের মধ্যে অনেক সময় খুব সমস্যার সৃষ্টি হয়। নতুন পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পারায় বয়স্কদের মধ্যে অস্বস্তি বোধ জন্ম নিয়ে ধীরে ধীরে তাদের মনে হতাশা বাসা বাঁধতে পারে। এছাড়া নিবিড়ভাবে পরিবারে তাদের সন্তান সন্ততির লালন পালন করার পর তারা বড় হয়ে অন্যত্র চলে যাওয়ার পর বৃদ্ধদের জীবন অনেকটা উদ্দেশ্যহীন হয়ে পড়তে পারে। উদ্দেশ্যহীন জীবন হতাশা প্রবেশ করার জন্য একটি আদর্শ জায়গা। 5 নম্বর কারণটি হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্রেন, আর্থিক দৈন্যতা। আর্থিক অনটনের বিষয়টি বয়স্কদের জন্য দারুণ মানসিক চাপের কারণ হতে পারে। এ বয়সে এসে মানুষ সীমিত আয়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে, যা তার জীবন ধারণের জন্য পর্যাপ্ত নাও হতে পারে। তার উপর তার ভঙ্গুর স্বাস্থ্যের জন্য বর্ধিত চিকিৎসা ব্যয় সহ অন্যান্য অনির্ধারিত খরচের আশঙ্কা
বৃদ্ধ বয়সে এসে জীবনকে অনিশ্চয়তা ও হতাশার মধ্যে ফেলে দিতে পারে। বয়স্কদের ভিতর হতাশা আসার সম্ভাব্য কারণসমূহের ষষ্ঠ কারণটি হল প্রি এক্সিস্টিং মেন্টাল হেলথ কন্ডিশনস, পূর্ব থেকেই দুর্বল মানসিক স্বাস্থ্য। আগে থেকেই যাদের মধ্যে অল্পতেই উদ্বিগ্ন হয়ে পড়া দুর্বল মানসিকতা থাকে, সে সমস্ত মানুষের বৃদ্ধ বয়সে হতাশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। শারীরিক, মানসিক বা আর্থিক একটু প্রতিকূলতার সামনে ভেঙে পড়ে তারা নিজেকে গুটিয়ে নিয়ে হতাশায় নিমজ্জিত হতে পারে। মনে রাখা দরকার যে বৃদ্ধ মানুষদের বার্ধক্যের এই অসহায়ত্ব বোধ থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে মানুষের সান্নিধ্য। পরিবার ও সমাজে তার প্রয়োজনীয়তা বোধ ফিরিয়ে আনতে পারলে তার এই অসহায়ত্ব বোধ দূর হতে পারে। জীবনটা একান্ত যার যার, একা এসে সবাইকে আবার একাই যেতে হবে। জীবনটা যেন কর্তব্য পালন। যৌবনে পরিবার আর সমাজের জন্য সাধ্যমতো কর্তব্য পালন করেছেন। বার্ধক্যে এসে মরার আগ পর্যন্ত বাঁচার জন্যে নিজের প্রতি কিছু কর্তব্য পালন আপনি করতে পারেন বা আপনার করা দরকার। সেগুলোর মধ্যে প্রথমটি হলো স্মাইল ইভেন ইফ ইট ফিলস হার্ড। কষ্টকর মনে হলেও হাসতে হবে। কথায় আছে অ্যাটলিস্ট ওয়ান স্মাইল এ ডে কিপস স্যাডনেস অ্যাওয়ে, অর্থাৎ দিনে অন্তত একবার হাসলে দুঃখ দূরে চলে যায়। এ প্রসঙ্গে অন্য একজন বলেছেন, when you cannot make it just fake it, অর্থাৎ হাসতে না পারলেও হাসার ভান করুন। প্রতিকূল পরিস্থিতি মেনে নিয়ে, মানিয়ে নিয়ে হাসতে হবে, না হলে আপনাকে কিন্তু কাঁদতে হবে। তার জন্যে মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা জরুরি একটা বিষয়। সবার সাথে কথা বলতে হবে এবং সাধারণ কথার মধ্য থেকে হাসির খোরাক বের করে হাসতে হবে। কথা বলার মতো যদি কিছু না থাকে তবে অন্যকে তার সম্পর্কে কিছু বলার জন্য উৎসাহিত করতে হবে। সবাই বলতে চায়, তাই অন্যের কথা শুনতে চাইলে মানুষ আপনার সাথে কথা বলতে উদ্বুদ্ধ হবে। মরার আগ পর্যন্ত বাঁচার জন্য দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো ইনভাইট ফ্রেন্ডস ফর টি, বন্ধুদেরকে চায়ের দাওয়াত দেওয়া। কেউ কর্মহীন হয়ে নিজেকে গুটিয়ে নিয়ে একাকী থাকলে তার উপর বিষণ্ণতা ভর করবেই, আর বিষণ্ণতা হচ্ছে নীরব ঘাতক। যোগাযোগের অভাব আপনজনদেরকেও পর করে দেয়। আলাপী মানুষ কেবলমাত্র আপনজনদের সাথেই যে সম্পর্ক রাখতে পারে সেটা কিন্তু নয়, তিনি নতুন নতুন সম্পর্ক স্থাপন করতে সক্ষম। তাই বন্ধু ও প্রতিবেশীর সাথে যোগাযোগ রাখার জন্য মাঝে মধ্যেই চায়ের জন্য ডাকলে সবাই সেটা পছন্দ করবে, আর আলাপচারিতার মাঝে আপনার একাকিত্ব বোধ দূর হয়ে যাবে। এভাবে পালাক্রমে সবার বাড়িতে চায়ের আয়োজন করা যেতে পারে। বৃদ্ধেরা মিলে ধারে কাছে একটু বেড়ানোর জন্য তারা যেতে পারেন। 3 নম্বর উপায়টি হলো কিপ ইন টাচ বাই ফোন, টেলিফোনে সবার সাথে যোগাযোগ রাখা। শারীরিক দুর্বলতা, দূরত্ব অথবা যাতায়াতের ব্যবস্থা না থাকার কারণে ঘন ঘন বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করে সময় কাটানো যদি সম্ভব না হয়, তবে আপনজনদের সাথে টেলিফোনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখলে একাকিত্ব ভাব অনেকটাই দূর হয়ে যাবে। বৃদ্ধ বয়সে যেহেতু চাকরি বা ব্যবসা বাণিজ্য করার তেমন কোনো তাড়া থাকে না, সেজন্য নিয়ম করে আপন এবং চেনা জানা মানুষদেরকে টেলিফোন করে যোগাযোগ রাখতে হবে। মানুষের সুখ দুঃখের ভাগ নিলে আপনার মনের একাকিত্বের অন্ধকার যত ঘন হোক না কেন তা কেটে যাবে। মানুষের সুখে সুখবোধ আর দুঃখে দুঃখবোধ যদি আপনার চোখ দুটোকে অশ্রুসিক্ত করে, তবে সে অশ্রুবিন্দু আপনার নিঃসঙ্গ জীবনের মহৌষধ হিসেবে কাজ করবে। মরার আগ পর্যন্ত বাঁচার উপায়টি হচ্ছে লাভ অ্যান্ড লার্ন কম্পিউটার। কম্পিউটারের ব্যবহার শিখতে ও কম্পিউটারের ব্যবহার করাকে ভালোবাসতে হবে। আজকাল একটা পিসি বা ল্যাপটপ অথবা একটা স্মার্টফোন পুরো দুনিয়াকে আপনার হাতের মুঠোয় এনে দিতে পারে। কম্পিউটার বা স্মার্টফোনের বিভিন্ন ব্যবহার জানলে মেল বা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে সবার সাথে যেমনভাবে যোগাযোগ রাখা যায়, তেমনি পৃথিবীর কোথায় কি ঘটছে সে সম্পর্কেও খোঁজ খবর রাখা যায়। বিভিন্ন ফোরামে মতামত রাখা বা নিজে কিছু লেখালেখি করার মধ্যেও ব্যস্ত থাকা যায় এবং বিভিন্ন কর্মকাণ্ডেও বৃদ্ধেরা ভূমিকা রাখতে পারে। ফলে একাকিত্ব ভাব কেটে যেতে সেটা সহায়ক হয়।
চতুর্থ উপায়টি হলো গেট ইনভলভ ইন লোকাল কমিউনিটি অ্যাক্টিভিটিস, সামাজিক কাজকর্মের সাথে জড়িত হওয়া। দিতে পেরে যে হৃদয় সুখী হয়, একাকিত্বের মতো কোনো দুঃখবোধ তার উপর ভর করতে পারে না। দেওয়াটাকে যদি শুধু আর্থিক কিছুর সাথে জড়িত করা হয়, তাহলে দেয়ার সংজ্ঞা নিতান্তই সংকীর্ণ করা হয়। দেয়া যদি নিছক আর্থিকতা হতো, তাহলে রবি ঠাকুরের কবিতার লাইন, যা শাশ্বতভাবে মানুষের মনে সর্বস্ব ত্যাগ করতে অনুপ্রেরণা যোগায়, তা অর্থহীন হয়ে পড়ত। সে লাইনগুলো হচ্ছে: উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সময়ের দামে জীবন আপনার কাছ থেকে শুধু শারীরিক শক্তি সামর্থ্যই কেড়ে নেয়, তেমনটি কিন্তু নয়। সময় আপনার জীবনকে অমূল্য অভিজ্ঞতায় ভরপুর করে। আপনার সে অভিজ্ঞতা শত সহস্র জীবনকে কানাগলি থেকে বের করার দিশা দিতে পারে। এভাবে সামাজিক কাজকর্ম করার অবকাশ কম বেশি সব জায়গাতেই কিন্তু থাকে। তার জন্যে যা দরকার তা হচ্ছে আপনার ইচ্ছে। আপনি যে অঞ্চলে বসবাস করেন, সেখানে আপনার পছন্দের ক্ষেত্র বেছে নিয়ে সেসব কর্মকাণ্ডে নিজেকে জড়িত করলে একাকিত্ব ভাব কেটে যাবে। মাছ ধরা, হাঁটা বা কোনো সাংস্কৃতিক সংগঠন বা কোনো ধর্মীয় গ্রুপের সাথে মেশা এবং ধর্মচর্চা ইত্যাদির সাথে জড়িত হলে জীবন অর্থপূর্ণ হয়ে একাকিত্ব ভাব কেটে যাবে। পঞ্চমটি হলো নিয়মিত ডায়েরি লেখা। ফিল ইওর ডায়েরি। একাকী জীবনের কর্মহীনতা দূর করে নিজেকে ভালো রাখার জন্যে অন্যকে সাহায্য করার মতো বিভিন্ন কার্যকলাপের লিস্ট করে আপনার সাপ্তাহিক এবং মাসিক কাজের তালিকা প্রস্তুত করতে পারেন। চিন্তা করে এ ধরনের কাজ খুঁজে খুঁজে বের করে ডায়েরি লেখার প্রক্রিয়ায় আপনি সৃজনশীল হয়ে উঠবেন। কোনো ঘটনার পর আপনি ডায়েরিতে আপনার অভিব্যক্তি এবং অভিজ্ঞতা লিখে রাখার অভ্যাস গড়ে তুললে কিছুদিন পর স্মৃতি রোমন্থন করার ছলে সেগুলো পড়লে আপনি নিজেই চমৎকৃত হতে পারেন। এ ধরনের লেখার মাধ্যমে আপনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় অনেক কিছু রেখে যেতে সক্ষম হবেন। মরার আগ পর্যন্ত বাঁচার ষষ্ঠ উপায়টি হলো গেট আউট অ্যান্ড অ্যাবাউট। বাইরে বেরোনোর অভ্যাস করতে হবে। জীবনের এই পর্যায়ে এসে আপনার সাথে কেউ দেখা করতে আসবে তার জন্য অপেক্ষা না করে আপনি বাইরে যেয়ে ভালো লাগা মানুষদের সাথে দেখা করুন। অচেনা মানুষদের সাথে সম্পর্ক স্থাপনের প্রক্রিয়ায় যে অভিজ্ঞতা আপনি পাবেন, অর্জন করবেন, সেটা আপনাকে আনন্দ দেবে। সারা জীবন এক ধরনের সামাজিক গণ্ডির মধ্যে থেকে যে কমফর্ট জোন গড়ে তোলার অভিজ্ঞতার মধ্যে আপনি আটকে ছিলেন, সেখান থেকে বের হয়ে কোনো উদ্দেশ্য ছাড়াই নতুন মানুষের সাথে মেশার চেষ্টা আপনাকে চমৎকৃত করে আপনার একাকিত্ব বোধ দূর করে দেবে। উন্নত দেশে বসবাস করা বৃদ্ধ মানুষদের যাতায়াতের জন্য বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা থাকে, তাই তারা সেগুলো ব্যবহার করে ধারে কাছে বসবাসরত আপন মানুষদের সঙ্গে নিয়মিতভাবে দেখা করে সময় কাটাতে পারে। কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশে তেমন ব্যবস্থা না থাকলেও হাঁটা দূরত্বে বসবাসকারী প্রতিবেশীর কাছে বা বন্ধুবান্ধবদের কাছে যাতায়াত করার অভ্যাস গড়ে তুলতে পারেন। মরার আগ পর্যন্ত বাঁচার সপ্তম উপায়টি হচ্ছে হেল্প আদার্স টু হেল্প ইয়োরসেলফ। অপরকে সাহায্য করে নিজেকে সাহায্য করুন। কথাটি আপাত বিরোধী মনে হলেও অপরকে সাহায্য করলে সেটা মনে প্রশান্তি এনে জীবনকে পরিপূর্ণ করে দেয়। সে স্বাদ সত্যিই আলাদা। খালি কোনো কাপ থেকে কখনো কিছু ঢেলে অন্যকে দেওয়া যায় না। অন্যকে কিছু দিতে হলে আপনার নিজের কাপটা ভরা থাকতে হবে। কোনো মানুষের জীবনের উদ্দেশ্য যদি সরলভাবে বর্ণনা করতে হয়, তাহলে বলা যায় অন্যকে সাহায্য করাই জীবনের উদ্দেশ্য। অপরকে সাহায্য করলে আপনার মনে ইতিবাচক শক্তি আসবে। জীবন অর্থপূর্ণ হয়ে জীবনে পরিপূর্ণতা আসবে। অন্যকে দেওয়ার মানসিকতা গড়ে উঠবে। আপনার বয়স শুধুমাত্র আপনার শারীরিক শক্তি কেড়ে নেয়নি। জীবন আপনাকে অনেক জ্ঞান আর অভিজ্ঞতায় ভরপুর করেছে। তার জন্যে মনকে কৃতজ্ঞতায় ভরপুর করে সে ভাণ্ডার থেকে সমাজের জন্যে সাধ্য অনুযায়ী কিছু দেওয়ার চেষ্টা করতে হবে। দেওয়ার আনন্দ হচ্ছে স্বর্গীয়। সেটা যে কোনো কিছু হতে পারে। টু লিভ লাইফ টিল ডেথ ইজ টু লাভ লাইফ টিল ডেথ। মরার আগ পর্যন্ত বাঁচতে হলে মরার আগ পর্যন্ত জীবনকে ভালোবাসতে হবে।
সব জীবনই চড়াই উত্তরায়ের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে একদিন শেষ হয়ে যায়। জীবনের এ বাস্তবতাকে মেনে নিয়ে বাঁচতে হবে, তাহলেই মরার আগ পর্যন্ত বাঁচা যাবে। মায়া অ্যাঞ্জেলোর লেখা অন এইজিং থেকে কয়েকটি লাইন উদ্ধৃত করে আমি শেষ করব। When you see me sitting quietly like a sack left on the shelf, don't think I need your chattering. I'm listening to myself. যখন আমি আনমনে থাকি বসে ঘরের কোণে, যেন প্রাণহীন এক মাংসদলা বসে আছে সারা বেলা। ভেবো না আমি পাচ্ছি ব্যথা, না পেয়ে তোমার সঙ্গ যথা। আমি বসে নিজের সাথে বলি কথা। I am the same person I was back then, a little less hair, a little less chin, a lot less lungs and much less wind. But ain't I lucky, I can still breathe in. আজও আছি একই আমি, ছিলাম যেমন আগের দিনে। চুল একটু গেছে কমে, চিবুক গেছে একটু দমে, কলিজাটা কম বাতাস টানে, তবু ভাগ্য আমার বইছে শ্বাস তার আপন মনে। সবাই যেন জীবনের বাস্তবতাকে অনুধাবন করে তা মেনে নিয়ে মানিয়ে নিয়ে জীবনকে ভালোবেসে মরার আগ পর্যন্ত বাঁচতে পারে, সে কামনা করেই আমি আজ শেষ করছি। সাথে থাকার জন্যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয়, যেটা আমি মনে করি সব বয়সী এবং সব শ্রেণী পেশার মানুষদের জন্য জরুরি, এই বিষয়গুলো আমি এবং আমার টিম সরাসরি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কর্পোরেট হাউসে ক্লাস বা সেমিনারের মাধ্যমে আলোচনা করে থাকি। এ ধরনের সরাসরি আলোচনার প্রয়োজন হলে দয়া করে লিখে জানাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকবেন। মানবতা জয় হোক। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজন।